আরো একটি গুরুত্বপূর্ণ সম্বন্ধ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। তো তার মধ্যে আর একটা আইটেম হচ্ছে, সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য। তো অনেক সময় এই লেনদেনটা 4 বার কাজ হয়, অনেক সময় হচ্ছে 2 বার কাজ হয়। তো আমরা জানি যে আর্থিক অস্থিরতা যখন করি, রেয়ার মিলে নিচে যে সমন্বয় দেওয়া থাকে, সমন্বয় গুলা জোড়ায় জোড়ায় কাজ হয়, হয় 2 বার না হলে 4 বার। তো সমাপনী মজুত পণ্যের মধ্যে যদি আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে, তখন আমরা কনফিউশন হয়ে যাই যে কোন লেনদেনটা 4 বার হবে আর কোন লেনদেনটা 2 বার হবে। তো আমি বোর্ডে 2টা সমন্বয় লিখে রাখছি, যে আমরা সহজে দেখবো যে কোন সমন্বয়টা 4 বার কাজ হয়, কোন সমন্বয়টা 2 বার কাজ হয়। চলো তাহলে দেখি। এখানে আমাদের প্রথম সমন্বয়তে বলা হয়েছে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য আছে 5,000 টাকা। ঠিক আছে। আর একটা সমন্বয় আছে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, মূল্যায়নের পূর্বে আগুনে বিনষ্ট হয়েছে কত টাকা? 5,000 টাকা। আপনারা যে সমন্বয় দুটা দেখতেছেন, তার মধ্যে প্রথম সমন্বয়টার কাজ হবে 4 বার, আর দ্বিতীয় সমন্বয়টার কাজ হবে 2 বার। তো আমি ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব, কেন 4 বার হবে, কোথায় হবে, এবং কেন 2 বার হবে, এবং কোথায় 2 বার যাবে। ঠিক আছে। একটা জিনিস দেখেন, যে প্রথম সমন্বয়তে কিন্তু বলাই আছে যে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, যার মধ্যে মধ্যে বলাতে কি ওই 40,000 টাকা যেটা ছিল ওইটার মধ্যে অলরেডি কিন্তু 5,000 টাকা পণ্য নষ্ট আছে। তাহলে আসলে কি অ্যাকচুয়াল কি 40,000 টাকা সমাপনী মজুত পণ্য আছে? না, সমাপনী মজুত পণ্যের মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত আছে নষ্ট পণ্য সহ। তাহলে ওই বাদ, বিনষ্টটা বাদ দিতে হবে। তার মানে আমাদের অ্যাকচুয়াল সমাপনী মজুত পণ্য আছে 35,000 টাকা। তো আমরা যে বলছিলাম যে সমন্বয় লেনদেনগুলো 4 বার জোড়ায় জোড়ায় যাবে অথবা 2 বার যাবে, আমরা দেখবো এই লেনদেনটা কোথায় জোড়ায় জোড়ায় 4 বার যায়। দেখেন, আমরা যখন মোট লাভ নির্ণয় করি, তখন আমাদের প্যাটার্নটা হচ্ছে এরকম, যে নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে আমরা সমাপনী মজুত পণ্যের কাজ করি। ঠিক আছে। তো আমাদের যে প্রথম সমন্বয়টা দেওয়া আছে, এটা বিক্রিত পণ্যের ব্যয় থেকে কিন্তু কাজ হবে 2 বার। বিক্রিত পণ্যের ব্যয় থেকে কাজ হবে অথবা 2 বার। কিভাবে? যেহেতু সমাপনী মজুত পণ্যের মধ্যে পণ্যটা নষ্ট আছে, মানে অন্তর্ভুক্ত আছে, সরি অন্তর্ভুক্ত আছে, তাহলে সমাপনী মজুত পণ্য থেকে একবার বাদ যাবে। এই যে এইভাবে লিখবো, যে সমাপনী মজুত পণ্য 40,000 মাইনাস আগুনে বিনষ্ট পণ্য 5,000, তাহলে অ্যাকচুয়াল সমাপনী মজুত পণ্য 35,000 টাকা। তাহলে একবার দিলাম আগুনে বিনষ্ট পণ্যটা। আর ওই যে আরেকবার যাবে যে বিবিধ ক্ষতি, হ্যাঁ সরি, আগুনে বিনষ্ট পণ্যটা কয় থেকে বাদ যায়, সরাসরি আমরা এখানে লিখবো যে আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা। তাহলে আগুনে বিনষ্ট পণ্যটা কবে গেছে? 2 বার। আচ্ছা, আর একটা কথা, যদি সমাপনী মজুত পণ্যের মধ্যে যদি আগুনে বিনষ্ট পণ্য কথাটা না থাকতো, তাহলে কিন্তু সমাপনী মজুত পণ্য যাইতো 2 বার। একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যাইতো, আর একবার চলতি সম্পদে যাইতো। এখন 4 বার কেন যাচ্ছে? কারণ হচ্ছে সমাপনী মজুত পণ্যের সাথে এই আগুনের বিনষ্ট পণ্য লেনদেনটা অন্তর্ভুক্ত আছে। তো যার কারণে সমাপনী থেকে কিন্তু একবার বাদ যাচ্ছে, 35,000 টাকা হচ্ছে। আর একবার বিক্রিত ক্রয় থেকে বাদ যায়, নিয়ম অনুসারে দ্বিতীয় কলাম একবার লিখছি। আমরা যোগ করে একসাথে বিক্রিত পণ্য ব্যয় থেকে 40,000 টাকা বাদ দিব। তাহলে আমরা প্রথম সমন্বয়টা কয়বার পাইলাম? 2 বার। ঠিক আছে। তাহলে আর 2 বার কোথায় যাবে? আর একবার হচ্ছে আমাদের অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়, আগুনের বিনষ্ট পণ্য 5,000 টাকা লিখি, আমরা এটা অন্তর্ভুক্ত করবো। তাহলে 3 বার। আর একবার কোথায় যাবে? আর একবার হচ্ছে আমরা যখন চলতি সম্পদ করবো, তখন সমাপনী মজুত পণ্য থেকে হচ্ছে 5,000 টাকা আগুনের বিনষ্ট পণ্য বাদ দিব, ওইখানে লিখবো 35,000 টাকা। তাহলে আমরা প্রথম সমন্বয়টা কাজ কবার পাইলাম? 4 বার। আশা করি প্রথম সমন্বয় কিভাবে কাজ করতে হবে এটা সবাই বুঝছেন। চলেন যে দ্বিতীয় সমন্বয়টা দেখি, যে এটা কিভাবে 2 বার কাজ করতে হবে। দেখেন, বুঝে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা মূল্যায়নের পূর্বে আগুনে বিনষ্ট করছে 5,000। তাহলে একটা জিনিস দেখেন, আপনি মূল্যায়ন করার আগে কিন্তু আগুনে নষ্ট হয়ে গেছে পণ্য। তার মানে নষ্ট পণ্য বাদ দিয়ে কিন্তু আপনি সমাপনীটা হিসাব করছেন। তাহলে আপনার কিন্তু এই লেনদেনের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য নাই। কি নাই? আগুনে বিনষ্ট পণ্য সমাপনীর মধ্যে নাই। তো যদি সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত না থাকে, তাহলে আমরা এটা সমাপনীর সাথে কাজ করবো না। এই লেনদেনটা কাজ হবে 2 বার। কতবার? 2 বার। তখন কিন্তু এখান থেকে আর বাদ যাবে না, এখান থেকে 5,000 টাকা বাদ যাবে না, এখানে সরাসরি 40,000 টাকা হয়ে যাবে। কত টাকা? 40,000 টাকা। আর ওই, তাহলে 2 বার যাবে না, তো একবার এখানে দিব যে আগুনের বিনষ্ট পণ্য 5,000 টাকা। তাহলে আরেকবার কোথায় দিব? আরেকবার দিব আমার পণ্য ব্যয়তে আগুনের বিনষ্ট পণ্য 5,000 টাকা। ঠিক আছে। আশা করি 2 নম্বর সমন্বয়টা সহজ, এটা সবাই পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে তো আরো একটা ঝামেলা থাকে। কি ঝামেলা? যে আগুনের বিনষ্ট পণ্য হচ্ছে 5,000, বীমা কোম্পানি বলছে 3,000 টাকা দিবে, তাহলে তখন কাজ কাজ কি হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। যদি এইভাবে বলে যে আগুনের বিনষ্ট পণ্য 5,000 টাকা, আহ হচ্ছে 3,000 টাকা বীমা কোম্পানি, বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করুন তো,
ওই বিক্রিত পণ্যের ব্যয়তে কিন্তু এইটুকুর অংশের কিন্তু কোনো কাজ নাই। বিক্রিত পণ্যের ব্যয়তে ৩,০০০ টাকার কোনো কাজ নাই, কোনো এফেক্ট নেই। তাহলে এটা কোথায় কাজ হবে? আচ্ছা, আপনার কিন্তু অ্যাকচুয়াল আগুনে বিনষ্ট পণ্য হচ্ছে কিন্তু ৫,০০০ টাকা। আপনাকে যদি বিমা কোম্পানি ৩,০০০ টাকা দিয়ে দেয়, তাহলে আপনার কি ৫,০০০ টাকায় ক্ষতি? না, আপনার ক্ষতি হচ্ছে ২,০০০ টাকা। কত টাকা? ২,০০০ টাকা। তাহলে আমি যে বলছিলাম ৪ বার ধরে প্রথম সমন্বয়টা, তাহলে ২ বার কিন্তু ৫,০০০ টাকা করে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়তে কাজ হবে, ওইখানে সমস্যা নাই। তাহলে আমরা অন্যান্য ব্যয়তে যতটুকু ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে ২,০০০ টাকা। ৫,০০০ টাকা বলে ৩,০০০ টাকা দিয়ে দিই, তাহলে ওই ২,০০০ টাকা অন্যান্য ব্যয়তে দিব। আর ৩,০০০ টাকা যদি বিমা কোম্পানি আমাকে দিবে বলছে, তাহলে এটা আমি পাবো। ওইটা আমরা প্রাপ্য হিসাবে কিন্তু যোগ করি। ঠিক আছে? এটা হচ্ছে সমাপনী মূলক পণ্যের ডিটেল আলোচনা। আশা করি আপনার সমাপনী মূলক পণ্য নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না।